প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায় বিচার হবে। আগুনের ঘটনায় ফেঁসে যেতে পারেন এমন 8 জন প্রভাবশালী এলিট শ্রেণীর তারা আওয়ামী লীগকে নিয়ে ঘর সংসার করছে এবং আওয়ামী লীগকে নিয়ে ঘর সংসার করলে সবাইকে যে পড়তে হবে, তাদের এখনো যদি বোধোদয় না হয় তাহলে আর কখন হবে? আমরা কোনো ক্ষেত্রে আইনগত কারণে অসহায় হয়ে যায়, আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে পরিস্থিতিগত কারণে অসহায় হয়ে যায়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা দেখলেন ভিডিওর শিরোনাম, একটু পরে দেখতে পাবেন পুরো ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারলেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়কে ইঙ্গিত করেছে। তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার সচিবালয়ে আগুন লাগার ঘটনায় 8 জন সচিব জড়িত। সরাসরি এবার তাদেরকে চিহ্নিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এমনকি সেনাপ্রধান এই কি বক্তব্য দিয়েছেন, সকলকে শাস্তির আওতায় আনতে হবে এরকম হুমকি দিয়েছেন। এই ভিডিওতে দেখতে পারবেন যে এবার অসহায় হয়ে কি বললেন রাষ্ট্রপতি কি তাহলে এর সাথে কোনো জড়িত কিনা। আসুন এই ভিডিওতে আমরা দেখব, তাদের বক্তব্যটি শুনলে বুঝতে পারবেন। সেনাপ্রধানের বক্তব্যটি শেষে রয়েছে, না টেন একদম শেষ পর্যন্ত দেখবেন। একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন দর্শক। আমরা নজরে রাখতেছি কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে আগুন লাগানো হয়েছে কিনা তা আমরা জানতে পারবো। কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে সেইটা দেখা, বিশেষ করে অর্থ পাচার বা দুর্নীতির ফাইল বা বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত ফাইলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা আমরা জানতে পারবো। সাধারণত সকল গুরুত্বপূর্ণ নথির একাধিক কপি থাকে। অনেকে মনে করতেছেন যে সচিবালয়ে আগুন লাগায় সব নথি নষ্ট করে দেওয়া যাবে, তা সম্ভবত ঠিক না, সম্ভাবনা কম। আমি সরকারকে দ্রুততার সাথে জাতিকে জানাইতে বলবো কি কি নথি ক্ষতিগ্রস্ত হয়েছে, কি কি নথি পুনরুদ্ধার করা যাবে, কি কি নথি একেবারেই পুনরুদ্ধার করা যাবে না, কত সম্পদের ক্ষতি হয়েছে, এটা নিয়ে একটা সুস্পষ্ট ঘোষণা জাতিকে দিতে হবে খুব শীঘ্রই। হাসিনার দোসরদেরকে সচিবালয়ে ভালো ভালো পোস্টে রাখলে এরকম আগুন লাগবেই। 2 দিন পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে আগুন লাগবে না তার কোনো নিশ্চয়তা নাই। যাই হোক, আসেন আজকের আলাপে আসি। এই জিনিসটা দেখছেন আপনারা সকলে যে বঞ্চিত 764 কর্মকর্তাকে ভূত অপেক্ষা পদোন্নতি দিচ্ছে সরকার। 119 জনকে সচিব, 41 জনকে গ্রেড 1 মানে সচিবের সমান বেতন গ্রেড, 528 জনকে অতিরিক্ত সচিব, 72 জনকে যুগ্ম সচিব এবং 4 জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হবে। এবং এই ভূতাপেক্ষা পদোন্নতি এটা বাস্তবায়নে বকেয়া বেতন, আনুতোষিক এবং পেনশন বাবদ এককালীন 42 কোটি টাকা এবং পরবর্তীকালে পেনশন বাবদ বার্ষিক 13 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। প্রত্যেক বছর 13 কোটি টাকা করে বরাদ্দ লাগবে অ্যাডিশনাল। এই সময় তো 42 কোটি লাগবেই, এরপরে প্রত্যেক বছর 13 কোটি টাকা এগুলোকে পাওয়ার জন্য লাগবে। এই সরকারকে যে কি করা দরকার মাঝে মাঝে বুঝতে পারি না। মাঝে মাঝে কথা বলেও আমাদের সাথে, শোনেও কথা। এই যে বিডিআর কমিশন নিয়ে রিকমেন্ডেশন চাইছিল, দিছিলাম, শুনছে, কিন্তু এইটা যে করলেন প্রশাসন নিয়ে আলাপ করেছিলেন কারোর সাথে, কারো মতামত নিছিলেন? নেন নাই, আমি শিওর। মতামত নেওয়াটা এই কারণে জরুরি না যে আমারে বা কাউরে গুরুত্ব দিতে হবে, জি না। কারণটা হচ্ছে আপনারা তো সামলাইতে পারেন না, পারতেছেন না। এই দেখেন, আজ এই আন্দোলন করে তো কাল আরেকজন আন্দোলন করে, পাল্লায় যেমন ব্যাং মাপা যায় না, ঠিক তেমনি আপনি আমলাগেরে সামলাইতে পারতেছেন না, কারণ কেমনে সামলাইতে হবে এটাই জানেন না আপনারা। আমি বঞ্চিত, এটা তো কোনো কোয়ালিফিকেশন হইতে পারে না। কোন আক্কেলে আপনারা এইসব আমলাদের এই সমস্ত দাবি মানতেছেন? কোন আক্কেলে এই দুঃসময়ে আপনি 42 কোটি টাকার বরাদ্দ দিতেছেন এইগুলোর জন্যে? এই আমলাতন্ত্রে কোনো নৈতিক অধিকার আছে বিপ্লবোত্তর সরকারের কাছে কিছু চাওয়ার? বিন্দুমাত্র অধিকার নাই। এই কথা বলতে পারেন না কেন আপনারা? এই ব্যুরোক্রেসি হাসিনার টিকায় রাখছে না? হাসিনার নির্বাচন এরা করছে না? 2014 নির্বাচন, 2018 নির্বাচন, এমনকি 2024 নির্বাচনে যারা ডিসি ছিল, যারা ইউএনএ ছিল, যারা এসপি ছিল, তারা আছে না? পুরা ব্যুরোক্রেসির পাশে লাথি দিয়ে বের করে দিলে কি সমস্যা হইতো? কিছু হইতো না। আওয়ামী লীগের আন্দোলনে জনতার মঞ্চ কইরা মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বের নামে আসছিল না, আমলারা করেছিল না জনতার মঞ্চ। কামটা ভালো হয়েছিল না খারাপ হয়েছিল সেটা ভিন্ন আলাপ, কিন্তু নাম ছিল তো আওয়ামী লীগের লোকেরা। এই যে আমলারা বঞ্চিত করিচ্ছে, এর নাম ছিল বঞ্চিত। গল্প নিয়ে আসিছেন এখন, তাই না? সেজন্য আপনাদের কম্পেনসেট করতে হবে। ভালো আবদার তো। এই হাসিনার আমলে গুম হয়েছে কতজন, জেলে পড়ছে কতজন, আয়না ঘরে ছিল কতজন, পঙ্গু হয়েছে কতজন, বাড়ি ঘর গেছে কতজনের, সম্পদ গেছে কতজনের, জীবন গেছে কতজনের, দেশ ছাড়া হয়েছে কতজন আমার মতো। কারে কম্পেনসেট করছেন?
এদের কম্পেনসেশন কে করবে? কোন আক্কেলে কম্পেনসেশন চাইতেছেন আপনারা? আর কোন আক্কেলে প্রফেসর ইউনূসের সরকার দিতেছে এই টাকা? শহীদ পরিবারকে প্রতিশ্রুত 30 লাখ টাকা দিতে পারে নাই, আহতদের সুচিকিৎসা করতে পারে নাই, পুনর্বাসন তো দূরের কথা, আর এই আমলাদের টাকা দিতেছেন 42 কোটি টাকা। টাকা কি খোলাম কুচি? এই আমলার আবার নিতেছে হ্যাংলার মতো। লজ্জাও লাগে না আপনাকে? চিনেছেন সারা জীবন ঘুষের টাকা গোনা, আর লোভ ছাড়া তো কোনো বৈশিষ্ট্য নাই রে ভাই আপনাদের। কোন সরকারি কর্মচারীদের যদি সত্যি কম্পেনসেট করতে হয়, তাইলে সেটা সামরিক বাহিনীকে করতে হবে। সামরিক বাহিনীর নির্যাতিত, বঞ্চিত, চাকরিচ্যুত অফিসার সৈনিকেরা এই লড়াইয়ে ছিল, ভূমিকা রাখছে যে যার অবস্থানে থেকে। এরাই গুম হয়েছে, এরাই চাকরিচ্যুত হয়েছে, এরাই দেশ ছাড়া হয়েছে। একজন আমলা গুম হয়েছে, একজন আমলা জেলে গেছে, একজন আমলার চাকরি গেছে। এরা দেশে বিদেশে থেকে বিরচিত ভূমিকা রাখছে। শুধু তারাই না, তাদের পরিবার নিয়ে ডিএইচএস মিছিল করেছে, সাবেক আর্মি চিফ সহ সিনিয়র অফিসাররা প্রকাশ্যে মিটিং করেছে, বিবৃতি দিছে, সমাবেশ করছে। দেখেন ইকবাল করিম ভুইয়া কি কইতেছেন। 4ই আগস্টের কথা এটা। দেশের নীতি নির্ধারকরা যদি বিবেক, বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না পড়তেন, তাহলে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড়, করুণ ও মর্মান্তিক এই হত্যাকাণ্ডসমূহের ঘটনাগুলো ঘটত না। সুস্থ মস্তিষ্কের কোনো বিবেকবান মানুষের পক্ষে দেশে এমন একটা যুদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব না। আমরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না। আমাদের দেশটাকে, এই প্রিয় রাজধানী ঢাকা ও জেলা শহরগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দিতে পারি না। তাই আজ এখানে দাঁড়িয়ে ব্যর্থহীন ভাষায় বলছি, ইনশাল্লাহ তা আমরা করতে দেব না। সকল শ্রেণী ও পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তি প্রচেষ্টায় প্রচেষ্ট থাকবে। এই জনপ্রিয় সাবেক সেনা প্রধানকে আমাদের সবার কৃতজ্ঞতা জানানো উচিত। উনি সাহসের সাথে দাঁড়ানোর জন্য পরদিন সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা, সৈনিকেরা ছাত্র জনতার উপরে গুলি চালাইতে অস্বীকার করে। পরদিন যদি গুলি চলতো, জেনারেল ইকবাল করিম ভুইয়া কয়েকজন সিনিয়র অফিসারদের নিয়ে আর্মি কনভয়ের সামনে দাঁড়াইতেন। এই পরিকল্পনা ওনাদের ছিল। আমি 4 তারিখ রাতে এটা জানাইছিলাম প্রফেসর ইউনূসকে, যে স্যার কালকে আর্মি গুলি চালাইতে পারবে না, জেনারেল ভুইয়া সর্বশক্তি দিয়ে ঠেকাই দিবেন। এটা প্রফেসর ইউনূস জানতেন। অথচ এই বীরকে আমরা সামান্যতম সম্মান জানাইলাম না। সামরিক বাহিনীর অফিসার যারা বঞ্চিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের কাউকে অ্যাকনলেজ করলাম না, কাউরে না। প্রফেসর ইউনূসের টাইম হয় সোহেল তাজরের ডাইকা কথা বলার, টাইম হয় না জেনারেল ইকবাল করিম ভুইয়াকে ডাইকা ওনার ধন্যবাদ দেওয়ার, টাইম হয় না। টাইম হয় না বিডিআর বিদ্রোহে যে সমস্ত সেনা অফিসারদের প্রতিবাদ করার জন্য চাকরি গেছিল, তাদেরকে ডাইকায় না কথা বলার। ইকবাল করিম ভুইয়ার সার্ভিস, ওনার ইমেজকে, ওনার সামর্থ্যকে দেশের কাজে লাগানোর কথা মনে হয়। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায় বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি। সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা, ইটস ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন, অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি। আমরা এখানে অনেক সময় বিচারকরাও অসহায় হয়ে যায়, যে এই যে জিনিসগুলা, মানে কেন আমরা তো শুধু ডকুমেন্টসের উপর ভিত্তি করেই, সাক্ষ্যের উপর ভিত্তি করেই কিন্তু আমাদেরকে রায় দিতে হবে, আদেশ দিতে হবে। তো সেক্ষেত্রে এমন একটা পর্যায়ে চলে আসে যে একজন প্রকৃত অর্থে অভিযুক্ত খালাস পেয়ে যাচ্ছে। তো এটা আমাদের যে আইন, সে ব্রিটিশ আমলের আইন পরিশুদ্ধ হচ্ছে আস্তে আস্তে। সমাজ কি চায়, অপরাধের ধরন পাল্টিয়েছে। সে অপরাধের ধরন পাল্টে গেলে পরে সমাজ এই অপরাধের ধরনে, সমাজের অপরাধের ধরনটা পাল্টানোর কারণে সন্ত্রাসীরা অনেক রকম টেকনিক অ্যাপ্লাই করে। এখন কথা হলো যে আমরা কোনো ক্ষেত্রে আইনগত কারণে অসহায় হয়ে যায়, আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে পরিস্থিতিগত কারণে অসহায় হয়ে যায়। তবে প্রচেষ্টা থাকে যাতে প্রকৃত অর্থে দুর্নীতিবাজরা শাস্তি পাক। বহুল সম্মানিত দর্শক, আপনারা জানেন বাংলাদেশের বর্তমান সময়ে একটি আলোচিত নাম হচ্ছে সচিবালয়ে আগুন লেগেছে। সচিবালয়ে আগুন লাগার ঘটনার পর একের পর এক তথ্য বেরিয়ে আসছে। কেউ কেউ বলছে যে সচিবালয়ে যারা আমরা ছিলেন তারাই এই কাজ করেছে, নথিপত্র পুড়িয়ে দিয়েছে, দুর্নীতির
যত অপকর্ম তারা করেছে 17 বছর সেই নথিপত্রগুলা পুড়িয়ে দিয়েছে, যেন তারা কোনোভাবেই কোনো প্রমাণ না পায় যে তারা দুর্নীতি করেছে। ইতিমধ্যে এই ঘটনা কিন্তু বেরিয়ে আসছে। এখন দেখা যাচ্ছে যে সচিবালয়ের যে 8 জন কর্মকর্তা তারা কিভাবে এই আগুন লাগিয়েছেন, এমনকি সেনাপ্রধান জরুরিভাবে সকল নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন, সকলকে শাস্তির আওতায় আনতে হবে বলে তিনি হুমকি দিয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনার পর তোলপাড় সৃষ্টি হয়েছে। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন? পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সম্মানিত দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারলেন যে বর্তমান সময়ে এই ঘটনাগুলো নিয়ে কতটা আলোচিত হয়েছে এবং যে বিষয়গুলো পুরো বাংলাদেশ সহ সারা বিশ্বকে তোলপাড় করে ফেলেছে এবং সোশ্যাল মিডিয়াতে এর আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। সম্মানিত দর্শক, এরকম ঘটনাগুলো যদি আপনি আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার চ্যানেলে নোটিফিকেশন পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, এখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কথা হবে অন্য ভিডিওতে।